হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আম, আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানান যে সাউন্ডটা ক্লিয়ার আছে। আর আজকে আমাদের সেশনটা হচ্ছে আমাদের যে এডু কানাডার এক্সচেঞ্জ স্কলারশিপটা আছে সেটা নিয়ে। আর আপনাদের যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব আজকে লাইভে এডু কানাডা সম্পর্কিত সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আর ততক্ষণে আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিচ্ছি আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, আমি একটু সেখানে শেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা একটু টাইমলাইনে, নিজেদের টাইমলাইনে এবং ফ্রেন্ডদের সাথে একটু আমাদের এই লাইভটা শেয়ার করে দিন, যেন সবাই জানতে পারে আর কি। ওকে, শেয়ার দেওয়া হয়ে গেছে। তো আসুন আমরা তাহলে আলোচনাতে ঢুকে যাই। আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে এডু কানাডা এক্সচেঞ্জ স্কলারশিপ। স্কলারশিপটা মূলত দেয়া হচ্ছে এই বছর থেকেই, তো যার জন্য অনেকের অনেক কনফিউশন আছে। বিশেষ করে কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। তো প্রশ্ন পর্বে যাওয়ার আগে আমি একটু সামান্য কিছু আলোচনা করে নিচ্ছি এই স্কলারশিপটা সম্পর্কে। তো স্কলারশিপটা দিচ্ছে হচ্ছে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে। এখান থেকে আর কি যারা আমাদের বাংলাদেশে আন্ডারগ্রাড স্টুডেন্ট আছে তাদের জন্য এক সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে এই বছর থেকে। তো এশিয়া থেকে মাত্র 3টে দেশ থেকে এটা অ্যালাউ করছে কানাডা, এটা হচ্ছে বাংলাদেশ, নেপাল আর তাইওয়ান। আর বাংলাদেশের নাম এই বছর থেকে যুক্ত হওয়ার কারণে আহ, মানে সিস্টেমটা এখনো মানে শুরু হয়নি। এবছর থেকে শুরু হয়ে গেলে অনেক জিনিসই ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে আশা করা যাচ্ছে আর কি। তো স্কলারশিপটাতে সম্পূর্ণরূপে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে একটা সেমিস্টারের জন্য। আর মানে ইনক্লুডিং প্লেন ফেয়ার, তারপর ভিসা ফি, হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং এভরিথিং উইল বি কভার্ড। টিউশন ফিও ওয়েভ থাকবে। তবে মূল জিনিসটা হচ্ছে স্কলারশিপের জন্য সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ওয়ে। অ্যাপ্লিকেশনটা নিজে নিজে করা যাবে না। অ্যাপ্লিকেশনটা করতে হবে হচ্ছে আপনাদের যে নিজস্ব ভার্সিটি আছে ওই ভার্সিটির থ্রুতে আর কি। নিজে সাবমিট করলে হবে না। আপনাদের যে ভার্সিটি আছে সেই ভার্সিটির সাথে কানাডার কোনো ভার্সিটির একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ থাকতে হবে। তো এটার জন্য আপনার নিজস্ব যে ভার্সিটি আছে সেখানকার ডিনকে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যেন তারা অফিসিয়াল চ্যানেল ইউজ করে কানাডার কোনো ভার্সিটির সাথে যোগাযোগ করে নিজ উদ্যোগে। কারণ কানাডার কোনো ভার্সিটি নিজ উদ্যোগে বাংলাদেশিদের সাথে যোগাযোগ করবে না, আমাদেরকেই করতে হবে। সো এই পেপারটা যদি সাইন হয়ে যায় একবার, এমওইউটা প্রাতিষ্ঠানিকভাবে, অর্থাৎ বাংলাদেশের ভার্সিটির সাথে কানাডার ভার্সিটির এমওইউটা যদি সাইন হয়ে যায় একবার, তখন আপনি ওই স্পেসিফিক কানাডিয়ান ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা ব্যাপার একটু বলে রাখছি যে বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিগুলোতে এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যালাউ করলেও দেখা গেছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখনো পর্যন্ত আসলে অনেক ভার্সিটিতেই এক্সচেঞ্জ প্রোগ্রামটা এখনো পর্যন্ত ইন্টিগ্রেট করা হয়নি তাদের একাডেমিক সিস্টেমে আর কি। তো এনিওয়ে, কিছু ডকুমেন্ট দেয়া লাগবে। আর পুরোটাই হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন। ডকুমেন্টগুলোর লিস্ট তো আমি অরিজিনাল যে পোস্টটা আমি দিয়েছি এবং প্রথম আলোতে যে আমার আর্টিকেলটা লেখা হয়েছে এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে সেখানেই আপনার পেয়ে যাবেন ডকুমেন্ট লিস্টটা। তো আমি আর সেগুলো রিপিট করতে চাচ্ছি না এই আলোচনায়। আর এখন তাহলে আমি আপনাদের প্রশ্নগুলো নেওয়া শুরু করছি। আচ্ছা, প্রশ্নগুলো শর্ট হলে ভালো হয়, আর বাংলাতে অথবা ফুল ইংলিশে লিখবেন। বাংলিশে লিখলে একটু পড়তে কষ্ট হয় আমার জন্য। তো আমি তাহলে প্রশ্নগুলো এক এক করে পড়া শুরু করি। আচ্ছা, মুসাব কামাল লিখেছেন, অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ক্যান আই গেট অপরচুনিটি অফ এক্সচেঞ্জ? হ্যাঁ, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলেও কানাডাতে গুটি কয়েক ইউনিভার্সিটিতে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। অ্যাকচুয়ালি নট অনলি কানাডা, নর্থ আমেরিকাতেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড খুবই সংকুচিত, মানে পিওর টেক্সটাইল। আপনি ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামে আসতে পারবেন, মানে টেক্সটাইল রিলেটেড যে ফাইবার কেমিস্ট্রি, তারপর হাবিজাবি আরো কিছু পলিমার কেমিস্ট্রি, সব প্রোগ্রামে আসতে পারবেন। বাট পিওর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নর্থ আমেরিকাতে খুবই কম। ইউনিভার্সিটি অফ আলবার্টাতে দেখতে পারেন আপনি, সেখানকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। তারপরে হচ্ছে কাশফিয়া চৌধুরী লিখেছেন, ক্যান আই স্টাডি ইন হার্ভার্ড? আমরা হার্ভার্ড নিয়ে কথা বলছি না, আমরা আজকে এডু কানাডা নিয়ে কথা বলছি, সরি। তারপর হচ্ছে সুমিত দীপ্রু লিখেছেন, হ্যালো, আই এম স্টাডিং ইন ব্র্যাক ইউনিভার্সিটি ইন 10th সেমিস্টার। আচ্ছা, সো ফর দিস স্কলারশিপ হুম শুড আই অ্যাপ্রোচ, মাই ডিপার্টমেন্ট ডিন অর কানাডিয়ান ইউনিভার্সিটি?
সুমিত, আপনি যেটা করবেন, আপনার প্রথমেই ধাপটা হচ্ছে আপনার নিজস্ব ভার্সিটির ডিনকে গিয়ে বলা, যে তাকে গিয়ে রিকোয়েস্ট করা যে প্রাতিষ্ঠানিক উপায়ে তিনি যেন কানাডার কোনো একটা ইউনিভার্সিটির সাথে এই সমঝোতা স্মারকের জন্য উদ্যোগ নেন। সেটা ইমেলের মাধ্যমে হোক, চিঠি চালাচালির মাধ্যমে হোক, বা যে কোনো প্রাতিষ্ঠানিক উপায়ে হোক না কেন। আনলেস আপনার ডিন বা আপনার ভার্সিটি থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না, বা কানাডার কোনো ভার্সিটি আপনাকে অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। বিকজ এটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের আন্ডারস্ট্যান্ডিং বা ওই এগ্রিমেন্টটার উপর নির্ভর করে। সো আপনার ডিনকে গিয়ে আপনি এগুলো খুলে বলুন। তারপরে হচ্ছে এমডি আরিফুল আলম, হোয়াট আর দ্য স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফর দিস স্কলারশিপ? কানাডার কিছু ভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে, আপনি ঘেটে দেখতে পারেন, আপনার সাবজেক্ট আছে। তারপরে হচ্ছে সাইয়েদ তানভীর লিখেছেন, আই এম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইজ ইট পসিবল টু গেট স্কলারশিপ উইথ মডারেট সিজিপিএ ইন ক্যানাডিয়ান ইউনিভার্সিটিস? না, মডারেট সিজিপিএ বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি যদি একটা রেঞ্জ দিয়ে দেন আমি তাহলে বলতে পারবো। এনিওয়ে, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। শাফায়েত জামিল খান লিখেছেন, when can I understand that I am selected with this scholarship? আচ্ছা, উনি জানতে চাইছেন যে স্কলারশিপের নোটিফিকেশন বা রেজাল্টটা কবে নাগাদ দেয়া হয়। আপনি যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে মার্চে। আচ্ছা, মার্চের পরে আপনাকে, যেহেতু এটা প্রথম বছর, আমি সঠিক বলতে পারছি না ঠিক এক্স্যাক্টলি কবে নোটিফাই করা হবে, বাট তারা যেহেতু বলেছে যে জুন থেকে শুরু করে নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি পর্যন্ত এবং জানুয়ারি পর্যন্ত, জানুয়ারিতে সেমিস্টার আছে, আপনি মানে এই স্কলারশিপের কন্টিনিউ করতে পারবেন, বা অর্থাৎ আপনি শুরু করতে পারবেন। সো আমি যদি জুনটাকে টাইমলাইনে যদি সেট করে মার্চ থেকে জুনের মধ্যে আপনি যে কোনো একটা সময় তারা আপনাকে নোটিফাই করে দেবে। সো আমি ধরে নিলাম এটা হয়তো বা এপ্রিল হতে পারে বা মেও হতে পারে নোটিফিকেশনটা। তারপরে হচ্ছে নাসরিন সুলতানা মনি লিখেছেন, আমার নিজেকে কি ইউনিভার্সিটি সিলেক্ট করা লাগবে? এতে কি আমার সেমিস্টার ড্রপ হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, সেমিস্টার ড্রপ হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আপনার ইউনিভার্সিটির সাথে কানাডা ইউনিভার্সিটির যে এক্সচেঞ্জ এগ্রিমেন্টটা লেখা হবে ওই চুক্তিতে। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে ক্রেডিট কিন্তু ট্রান্সফার বা ক্রেডিট কিন্তু রিকগনাইজ করে, অর্থাৎ আপনি যে কোর্সগুলো কানাডা ইউনিভার্সিটিতে এসে পড়বেন সেই একই কোর্সগুলো তারা অ্যাকসেপ্ট করতে পারে। সো এই ক্ষেত্রে যদি তারা অ্যাকসেপ্ট করে, আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে এই ক্রেডিট গুলো, দেন আপনার সেমিস্টার ড্রপ হওয়ার প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে গিয়ে এই দুটো ভার্সিটির মধ্যে যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট সেটার উপর। এগুলো নিয়ে সবচেয়ে বেটার হয় আপনার নিজস্ব ভার্সিটিতে আলোচনা করলে। আর এগুলো এখন জানতে পারবেন না, এগুলো জানতে পারবেন যদি আপনাদের সাকসেসফুল কোনো এক্সচেঞ্জ এগ্রিমেন্ট করা হয় আপনার ভার্সিটি এবং কানাডা ভার্সিটি থেকে, দেন ওখানে আপনার লেখা থাকবে এগুলো। তারপরে হচ্ছে বিশ্বরূপ তুর্য লিখেছেন, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ইয়ারে আছি, আমি কি করতে পারবো অ্যাপ্লাই? ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কি করতে পারে? দেখুন, বাংলাদেশের সব ইউনিভার্সিটি থেকে করতে পারে। করতে পারাটা এটা কোনো বড় কথা না, বা করতে পারবে কিনা এটা কোনো বড় প্রশ্ন না। বড় প্রশ্নটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ডিন বা আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান কতটুক হেল্পফুল, কতটুক সাপোর্টিভ, আপনাকে কতটুক সাপোর্ট দিবে, তাই না? এটা হচ্ছে এটা এটা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, কেন পারবেন না? আপনিও তো বাংলাদেশের মধ্যেই, তাই না? ন্যাশনাল ইউনিভার্সিটি তো বাংলাদেশের বাইরে না। আচ্ছা, আম তারপর হচ্ছে ফারহানা তাসনিম লিখেছেন, ইউনিভার্সিটি সিলেক্ট করার প্রসেসটা বিস্তারিত বলবেন। আচ্ছা, সিলেক্ট করার প্রসেসটা হচ্ছে আপনি প্রথমে বলে নিচ্ছি যে কোন কোন ইউনিভার্সিটি, কানাডা ইউনিভার্সিটি হচ্ছে এইগুলোর জন্য এলিজিবল এই স্কলারশিপের জন্য। এটা হচ্ছে ডিএলআই যুক্ত ইউনিভার্সিটি বা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট যুক্ত ইউনিভার্সিটিটা। আচ্ছা, ডিএলআই কি? ডিএলআই হচ্ছে কি একটা লিস্ট যেখানে কিনা কানাডার অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি গুলো সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনি গুগলে খালি সার্চ দিবেন, সেটা হচ্ছে ডিএলআই লিখে কানাডা লিখবেন। ডিএলআই কানাডা ইউনিভার্সিটি লিখলে আপনি কানাডার অফিসিয়াল যে ইমিগ্রেশন ওয়েবসাইট www.canada.ca এই ওয়েবসাইটের থ্রুতেই আপনারা পেয়ে যাবেন। দেখবেন ওই ওয়েবসাইটেরই কিছু একটা লিঙ্ক আসছে, ওখান থেকে আপনি লিস্ট বের করতে পারবেন। আর এত কিছু ঝামেলা যদি যদি করতে না চান,
আমাদের স্কলারশিপ স্কুল বিডির ওয়েবসাইটে যান, সেখান থেকে হায়ার স্টাডি ব্লগ সেকশনে যান, সেখান থেকে আপনি ব্লগ সেকশনে দেখবেন একটা পোস্ট আছে যে কিভাবে আপনি কানাডা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। বাংলাতে লেখা আছে পোস্ট, আপনি পোস্টটা পড়ে নিয়েন আমাদের ওয়েবসাইট থেকে, অথবা আমার টাইম লাইনও ঘাটলে পেয়ে যাবেন এই পোস্টটা। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আফিয়া আঞ্জুম তান্নি, ওনার প্রশ্নটা একটু বড়, আমি একটু ছোট করে বলছি। আফিয়া আঞ্জুম তান্নি লিখেছেন, উনি নর্থ সাউথে পড়ছেন থার্ড সেমিস্টারে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজিতে। উনি তার ভার্সিটির ওয়েবসাইট চেক করেছেন এবং কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে ইনস্টিটিউটের সাথে নর্থ সাউথের কিছু এমওইউ অলরেডি আছে। ভেরি গুড। তো উনি প্রশ্ন করেছেন যে এমওই মানে বিদ্যমান এমইউ আছে এমন কানাডার ইউনিভার্সিটিতে যাওয়াটা কি বেটার হবে কিনা। হ্যাঁ, বেটার হবে। তার মানে আপনার অলরেডি একটা ধাপ কমপ্লিট করা আছে, রাইট? আপনার এনএসসি এর সাথে যেহেতু অলরেডি এমওইউ করা আছে, ডেফিনেটলি আপনার ওইগুলোকেই প্রায়োরিটি দেওয়া উচিত, ওই ইউনিভার্সিটি গুলোকেই। আপনি তাহলে এক ধাপ এগিয়ে থাকলেন। আব্দুল্লাহ আলামিন লিখেছেন, যাদের সিজিপিএ 3 এর নিচে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা, দেখুন, আপনাকে যখন ব্যাপারটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে রিকমেন্ড করা হবে, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির একটা ডকুমেন্ট লিস্ট যদি আপনি পড়েন, অরিজিনাল পোস্টে আমি যেটা লিখেছি, ওখানে একটা ডকুমেন্ট লিস্ট আছে হচ্ছে লেটার অফ সাপোর্ট ফ্রম হোম ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির ডিন বা চেয়ারম্যান একটা বিস্তারিত প্রত্যয়নপত্র দিবে যে আপনাকে তারা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে রিকমেন্ড করছে। এখন আপনার রেজাল্ট যদি ভালো না হয়, আপনার ভার্সিটি কি বা আপনার ডিন কি এত কষ্ট করে আপনাকে রিকমেন্ড করবে বা আপনাকে এত কষ্ট করে এত কিছু করবে আপনার জন্য? কি মনে হয়? আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, তাই না? তাহলে হয়তো বা জবাব পেয়ে যাবেন। আমি ইনডিরেক্টলি বলছি, আমি ডিরেক্টলি আনসার দিচ্ছি না। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনার ডিন কি এত পেইন নেবে কিনা যাদের সিজিপিএ 3 এর জন্য, তাদের জন্য এত কিছু করার জন্য? আমার মনে হয় নেবে না। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত হবে? অ্যাপ্লিকেশন ফি নেই, এটা সম্পূর্ণ অনলাইনে। তারপর হচ্ছে ফ্রেডরিক হোল, রিয়েল আইডি থেকে লিখেন। রিয়েল আইডি থেকে লিখলে আমি প্রশ্নটা নিব, আপনি ফেক আইডি ইউজ করছেন। ফ্রেডরিক, আচ্ছা। ইস্তিয়াক ওসমান লিখেছেন, ব্রাদার, এমওইউ এগ্রিমেন্ট করতে ভার্সিটিদের কি বেশি সময় লাগে? আসলে হ্যাঁ, এটা বেশি সময় লাগবে কি লাগবে না এটা নির্ভর করে অনেক কিছুর উপর, ডাইনামিক্স এর উপর নির্ভর করে। পেপারে ওয়ার্কস একটু স্লো হয় ডেফিনেটলি। দুটো ভার্সিটির মধ্যে যদি প্রথম বারের মতো কোনো সমঝোতা স্মারক মানে হয়, ডেফিনেটলি কিছু সময় লাগতে পারে, বাট পুরো প্রসেসটা খুবই স্মুথলি হবে যদি টপ অফিসিয়ালরা যোগাযোগ করে, অর্থাৎ আপনার ভার্সিটির ডিন যদি সরাসরি যোগাযোগ করে। আশা করা যাচ্ছে যে এটা খুব কুইকলি করা যেতে পারে, কারণ সমস্তই তো আজকাল অনলাইনে, তাই না? এনিওয়ে, তারপর হচ্ছে সাফায়েত জামিল খান লিখেছেন, হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আবেদন করলে স্কলারশিপ পেতে সুবিধা হবে নাকি মাঝারি র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে সুবিধা হবে? আর কিসের ভিত্তিতে মূলত 50 জনকে স্কলারশিপ দেওয়া হবে? সিজিপিএ কি দেখবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ডেফিনেটলি দেখুন, এই স্কলারশিপটা শুধু বাংলাদেশের জন্য না। স্কলারশিপটা হচ্ছে এশিয়া থেকে বাংলাদেশ, তারপর হচ্ছে নেপাল, তারপর তাইওয়ান, আর অন্যান্য কন্টিনেন্ট থেকে তো আছেই। তো ডেফিনেটলি ভালো হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে এই স্কলারশিপের জন্য অন্যান্য দেশ থেকেও ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। তাদের হয়তো বা অনেক ভালো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। তারাও হয়তো বা মানে নিজ দেশে অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, সেই ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং হয়তো বা অনেক ভালো থাকতে পারে। তো যাবতীয় সবকিছু মিলিয়ে এটা বলা যেতে পারে, এটা একটা অনুমান করা যেতে পারে যে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে একটু কম্পিটিশন বেশি হবে স্কলারশিপের জন্য। সেক্ষেত্রে আপনি হয়তো বা মডারেট বা সেফ র্যাঙ্কিং কোন ইউনিভার্সিটিতে আপনার রেজাল্ট অনুযায়ী আর কি, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি সিলেক্ট যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সুযোগ থাকতে পারে। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে কিসের ভিত্তিতে স্কলারশিপটা দেয়া হবে, আপনি যদি এডু ক্যানাডার ওয়েবসাইটে যান, তাদের সিলেকশন প্রসেসের ক্রাইটেরিয়া গুলো সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে? প্রথমত তারা লিখেছে যে ক্রাইটেরিয়া কি। ১ নম্বর ক্রাইটেরিয়াতে তারা লিখেছে যে আপনি যে পড়তে আসবেন সেটা আসলে কতটুকু মূল্যবান, অর্থাৎ আপনার হোম ইনস্টিটিউটের জন্য, আপনার দেশের জন্য, এবং কানাডার ইনস্টিটিউটের জন্য কতটুকু বেনিফিশিয়াল আপনার এই পড়তে আসাটা বা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আপনার আসাটা। আপনি কি নিয়ে পড়তে আসছেন বা কি নিয়ে রিসার্চ করতে আসছেন সেটাও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে।
আপনার লেটার অফ ইন্টেন্টে যে আপনি এক্সপ্লেইন করবেন যে আপনি কেন আসছেন, আপনার ক্যারিয়ার গোল কি, তো সবকিছু নিয়ে আপনাকে যাচাই করা হবে, রাইট? তারপরে হচ্ছে চলে যাচ্ছি ইমতিয়াজ আহমেদ, তিনি লিখেছেন, ব্রাদার, ফ্রম ওয়্যার I can get the requirement? Can I get it from the dean of my university or from my chairman? আচ্ছা ইমতিয়াজ আহমেদ, আপনি কোথা থেকে রিকোয়ারমেন্ট গুলো পাবেন সেগুলো আমি খুব সুন্দর, আপনি আমার টাইম লাইনে ঘাটলেই পেয়ে যাবেন। আমার টাইম লাইনে খুব সুন্দর একটা পোস্ট আছে, বিস্তারিত একটা পোস্ট বাংলাতে লেখা আছে, আপনার এই এডু কানাডা এক্সচেঞ্জ স্কলারশিপ, ওই ডকুমেন্ট আমি লিখেছি যে কি কি রিকোয়ারমেন্ট বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো ঘাটলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মারুফ হোসেন তুহিন বলেছেন, Today my university informed that SAST, অর্থাৎ শাহজালাল Institute of Science and Technology, has academic collaborations with University of Alberta and St. Mary's University. Should I focus on these two institutions? আচ্ছা, মারুফ হোসেন তুহিন উনি সাস্ট থেকে বলছেন, উনি বলেছেন সাস্টের নাকি আপনার দুটো ইউনিভার্সিটির সাথে অলরেডি এক্সচেঞ্জ বা একাডেমিক কোলাবোরেশন আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আলবার্টা আর এটা হচ্ছে সেন্ট মেরি ইউনিভার্সিটি। এটা খুবই ভালো কথা, আপনি দেরি না করে এই দুটো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলুন, আপনি অলরেডি এক ধাপ এগিয়ে আছেন, কারণ আপনার এই এমওইউটাই হচ্ছে মেইন। এই এক্সচেঞ্জ এগ্রিমেন্টটা না থাকলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার ইনস্টিটিউটও অ্যাপ্লাই করতে পারবে না। মোমেন্টাম অ্যাকাউন্ট যে বানাতে হয় সেটার কথা বলছি আমি। নূর আলম রাব্বি লিখেছেন, ভাই আমি 2021 সালে ডিসেম্বরে আমার 4 বছর বিএসসির শেষ হচ্ছে, আমি কি আমি কি আমি করলে পড়া শুরু করব কবে ক্যানাডাতে? আচ্ছা, আপনি যেহেতু এই বছরের শেষের দিকে আপনার গ্রাজুয়েশন শেষ হচ্ছে, আপনি যদি, আপনার জন্য এই বছরই লাস্ট চান্স, আপনি যদি এই বছরের অ্যাপ্লিকেশন মিস করেন, যেহেতু আপনি অলরেডি গ্রাজুয়েশন হয়ে যাচ্ছেন এই বছরের লাস্টে, সো আপনার জন্য এই বছরই লাস্ট চান্স। আর আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এই বছর পেয়েও যান ভাগ্যক্রমে, তাহলে আপনি কবে থেকে শুরু করবেন? এই তো, আপনাকে শুরু করতে হবে হচ্ছে সেপ্টেম্বর। কানাডাতে আপনার সেপ্টেম্বরকে বলা হচ্ছে ফল সেশন, আর জানুয়ারিকে বলা হচ্ছে উইন্টার সেশন। তো আপনি যেহেতু আন্ডার গ্রাডুয়েট কোর্স ওয়ার্ক করতে আসবেন একটা সেমিস্টার, আপনাকে হয় সেপ্টেম্বরে আসতে হবে কানাডাতে, অথবা আপনাকে জানুয়ারিতে আসতে হবে। এটা প্রত্যেককেই আর কি, আপনারা যারা আন্ডার গ্রাডে আছেন। তারপরে হচ্ছে আহমেদ তামিদ লিখেছেন, ভাইয়া, as it seems the MOU is the primary factor, thus should I apply after the MOU has been signed? হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে এমওইউটা আগে আপনি কনফার্ম করেন, আপনার ডিনকে গিয়ে আপনি বারবার খোঁচা দেন, আপনি নক দেন যে এই 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 অবস্থা, তো তারা যখন এমওইউটা ফাইনালাইজ করবে, দেন আপনার বাদ বাকি সমস্ত ডকুমেন্ট গুলো খুব ইজি, মানে ডকুমেন্ট লিস্ট গুলো যদি তুমি দেখো তাহলে দেখবে যে খুবই ইজি, কিন্তু এমওইউটা হচ্ছে মেইন। তারপর হচ্ছে লাকি আক্তার লিখেছেন, স্যার আমি ব্র্যাকে উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স করছি, এখন দ্বিতীয় সেমিস্টার আছে, আমার প্রথম সেমিস্টারে 4 আছে এবং অনার্সে 3.77 আছেন সমাজ বিজ্ঞান থেকে, কিন্তু আইএলটিএস স্কোর নেই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আইএলটিএস স্কোর যাদের নেই, যারা কিনা ভাবছেন যে কিভাবে আইএলটিএস ছাড়া কি অ্যাপ্লাই করা যাবে কিনা, এটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে কানাডাতে অ্যাপ্লাই করছেন তাদের পলিসির উপর। কিছু ইউনিভার্সিটি আপনার যেমন যেমন আমি সাস্টের কথাই ধরি, সাস্টের সাথে ইউনিভার্সিটি অফ আলবার্টার এমওইউ আছে, এবং সাস্টের ছেলেপেলেরা অনেকেই শুধু মানে এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আইএলটিএস না দিয়ে ইউনিভার্সিটি অফ আলবার্টাতে অ্যাপ্লাই করে, এটা আমি জানি। তো এরকম লাক সবার থাকে না, ডেফিনেটলি এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। তো সবচেয়ে ভালো হয় আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান বা আসতে চান কানাডাতে, তাদেরকে ইমেল করুন যে আমার আইএলটিএস নেই, কিন্তু আমি এডু কানাডা এক্সচেঞ্জ মানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার ইনস্টিটিউট যদি আমাকে সার্টিফিকেট অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেয়, সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা, এই 2-3 লাইনের একটা ইমেল করে দেখুন তারা কি রিপ্লাই দেয়। আমার মতে বা আমার এক্সপেরিয়েন্স বলে হচ্ছে আইএলটিএসটা জরুরি, এটা লাগবেই, গুটি কয়েক ইউনিভার্সিটি ছাড়া। তারপরে হচ্ছে সাফায়েত জামিল খান, আমি একটু আগে আপনার মানে এই প্রশ্নটা আনসার দিলাম, আপনি প্রশ্ন করেছেন আইএলটিএস না থাকলে কি কোনো সমস্যা হবে কিনা, এটাই সেই প্রশ্নের আনসার পেয়ে গেছেন আশা করছি।
তারপরে লিখেছেন um, নাফিউল নাফিউল হাসান, for MSc thesis first I need to contact with Canadian supervisor, professor, when should I start emailing regarding deadline, is this first to be done or knocking about MOU? আচ্ছা, মূলত আপনি যেহেতু এমএসসি থিসিস বা রিসার্চ ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করবেন, রিসার্চ ওয়ার্কের জন্য মেইনটা হচ্ছে গিয়ে আপনার আমি যতদূর জানি হচ্ছে সুপারভাইজারের পারমিশন বা কানাডার কোনো সুপারভাইজারের আপনার অনুমতি, লিখিত অনুমতি, ওই ডকুমেন্ট লিস্টে একটা আছে যে লেটার অফ ইনভাইটেশন ফ্রম ক্যানাডিয়ান সুপারভাইজার, অর্থাৎ আপনাকে আগে কানাডার সুপারভাইজারের ইমেল করে তার অনুমতি নেওয়া লাগবে যে তিনি তাকে 1 সেমিস্টার বা 6 মাসের জন্য আপনাকে সুপারভাইজ করতে রাজি আছেন। এটা যেহেতু রিসার্চ প্রোগ্রাম, আপনি যেহেতু মাস্টার্স, আপনি তো ব্যাচেলারে না, সেই ক্ষেত্রে আপনার এমওইউটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে হচ্ছে কি আপনার সুপারভাইজার, কানাডার সুপারভাইজারের ওই লেটার অফ ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ। আবার যারা ব্যাচেলারে, তোমরা তো রিসার্চ ওয়ার্ক করতে আসবে না, তোমরা আসবে কোর্স ওয়ার্ক করার জন্য, তোমরা আসবে একটা সেমিস্টারের জন্য। তো তোমাদের জন্য পুরো দুটো প্রতিষ্ঠানের এই এমওটা জরুরি। তোমরা যেহেতু রিসার্চ করতে আসছো না, কোর্স ওয়ার্কের জন্য আসছো একটা সেমিস্টারের জন্য, এই জন্য তোমাদের জন্য এমওইউটা বেশি জরুরি। আর যারা রিসার্চ করতে আসে মাস্টার্সে, তাদের জন্য সুপারভাইজারের অ্যাপ্রুভালটা বেশি জরুরি। আচ্ছা, তারপরে হচ্ছে নাসিম আল মাহমুদ, I am studying in English medium but I don't have any IELTS. What should I do? একটু আগে আনসার দিয়েছি যে আইএলটিএস যদি না থাকে, তাহলে যে কানাডার ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাও তুমি, তাদেরকে নক করো যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কি এটা অ্যাকসেপ্ট করে কিনা সেই ইউনিভার্সিটি। আচ্ছা, এনিওয়ে, তারপর হচ্ছে জুলফিকার রাওয়ান, উনি লিখেছেন হোয়াট শুড বি দ্য মিনিমাম সিজিপি এন্ড দেয়ার if there is any MOU signed to our university, will it be helpful? আমি আপনার প্রশ্নটা বুঝলাম না। আমি একটা মানে ফার্স্ট অংশটা বুঝেছি যে মিনিমাম সিজিপিএ কতটুকু লাগবে। এই স্কলারশিপের জন্য কোনো মিনিমাম সিজিপিএ ডিফাইন করে দেয়া নাই। এটা মূলত সিজিপিএটা আসলে কখন স্ক্রিনিং হবে আমি বলছি। আপনার ইউনিভার্সিটি যখন মানে তারা তো রিকমেন্ড করবে যে আমার ভার্সিটি থেকে আমি কাকে কাকে এক্সচেঞ্জ প্রোগ্রামে রিকমেন্ড করতেছি, আপনার ডিন বা আপনার চেয়ারম্যান। তো তারা তখন স্ক্রিন করে দেখবে যে আমার স্টুডেন্টদের মধ্যে কারা কারা ভালো সিজিপে, ডেফিনেটলি যারা লো সিজিপে তাদেরকে তো আর ডিন বা চেয়ারম্যান রিকমেন্ড করবে না, রাইট? সো সেখানে হয়তো বা তাদের নিজস্ব ক্রাইটেরিয়া থাকতে পারে। বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো, ডিনই হয়তো বা ঠিক করবে যে আচ্ছা আমি কত সিজিপিএর স্টুডেন্টদেরকে আমি রিকমেন্ড করব বা আমি পাঠাবো এক্সচেঞ্জের জন্য। এটা সম্পূর্ণ আপনার ভার্সিটির ডিন বা চেয়ারম্যানের হাতে। তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কত সিজিপিএ পর্যন্ত তারা আগ্রহী নেওয়ার জন্য বা রিকমেন্ড করার জন্য আর কি। মারুফ হোসেন তুহিন লিখেছেন, although there's no collaboration between SAST and U Victoria, the student recruitment officer of U Victoria encouraged me to find a faculty member. Um, আচ্ছা, উনার প্রশ্নটা সারমর্ম যদি আমি বলি, মারুফ হোসেন তুহিন লিখেছেন যে ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া কানাডাতে একটা ইউনিভার্সিটির নাম, এবং সাস্টের সাথে সেই ইউনিভার্সিটি কোনো এমইউ নেই। আচ্ছা, তিনি লিখেছেন যে ওই ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে তিনি ইমেল করেছেন এবং অ্যাডমিশন অফিসার তাকে রিপ্লাই দিয়েছে যে যদিও কোনো এক্সচেঞ্জ এগ্রিমেন্ট বর্তমানে নেই, কিন্তু তুমি যদি আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ ভিক্টোরিয়া ইউনিভার্সিটির কোনো সুপারভাইজারকে ম্যানেজ করতে পারো, সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা উৎসাহিত করেছে। তো মারুফের কোয়েশ্চেন হচ্ছে কি যে এই ব্যাপারটা কি তিনি কনসার্নে নেবেন কিনা। মারুফ, আপনি মাস্টার্সে কি ব্যাচেলারে এটা আমি জানি না। আপনি যদি মাস্টার্সে হয়ে থাকেন, ডেফিনেটলি দ্যাটস এ গোল্ডেন অপরচুনিটি। আর যদি ব্যাচেলার হয়ে থাকেন, ব্যাচেলারের ক্ষেত্রে এমইউ ছাড়া কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনার সুপারভাইজার যদি এগ্রি করে ব্যাচেলারের ক্ষেত্রে, এমইউ ছাড়া আপনি আসতে পারবেন না ব্যাচেলারে। স্বপ্না বেগম, হোয়াট ইজ এমওইউ? এমওইউ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে সমঝোতা স্মারক দুটো প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো জিনিস বা কোনো রিসোর্স বিনিময় করা হয়। রিসোর্সটা হচ্ছে এই ক্ষেত্রে স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই চুক্তি বা একটা এগ্রিমেন্ট করা হয়, একটা ফর্মাল এগ্রিমেন্ট, সেটাকে বলা হচ্ছে এমওইউ। এনিওয়ে, এমডি মাজেদ, থ্যাংক ইউ এমডি মাজেদ।
আচ্ছা, মিরাজ চৌধুরী, সরি, আচ্ছা ওনারা জাস্ট হাই হ্যালো করছেন। আহমেদ তাহমিদ লিখেছেন, ভাইয়া which topic should be covered in the letter of intent for undergraduate students? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। লেটার অফ ইন্টেন্ট যেটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্কলারশিপের জন্য, সেখানে কি কি লিখতে হবে? সেখানে তোমরা কি কি লিখবে আমি বলি। 1 পেজে লিখতে হবে ম্যাক্সিমাম, এটা লেখা আছে ওয়েবসাইটে যে কত পেজে লিখতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 1 পেজের এ4 সাইজ পেপার। ওখানে কি লিখবে? ওখানে হচ্ছে গিয়ে তুমি মানে কানাডা ইউনিভার্সিটিতে আসার ক্ষেত্রে তোমার ক্যারিয়ারে কি কি বেনিফিট অ্যাড হতে পারে। এক্ষেত্রে তুমি লিখতে পারো এটা যে বাংলাদেশে বসে যে কোর্স গুলো তুমি করছো সেগুলো সেগুলো কানাডাতে গিয়ে তুমি আরো কিছু অ্যাডভান্স ভার্সন গুলো পেতে পারো। এবং কানাডার যে কানাডার এক্সপোজার বা ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য তোমার একটা নেটওয়ার্কিং স্কিলও বাড়বে। শুধু তাই না, টিম ওয়ার্ক এবং কোলাবোরেটিভ যে একাডেমিক এনভায়রনমেন্ট, এখানে থেকে লার্নিং এক্সপিরিয়েন্সটা তোমার ইন্টারপার্সোনাল স্কিল এবং তোমার স্কলাস্টিক অ্যাবিলিটিটাকে ইনক্রিজ করবে। আরো কিছু লিখতে পারো, সেটা হচ্ছে তুমি ভবিষ্যতে যদি রিসার্চার হতে চাও, কানাডার এই এক্সপেরিয়েন্সটা বা এই 6 মাসের এক্সপেরিয়েন্সটা তোমাকে রিসার্চের পথে বা কাটিং এজ যে টপিক গুলো আছে সেগুলো তুমি খুব কাছে থেকে কানাডা ইউনিভার্সিটি থেকে তুমি জানতে পারবে, বিকজ তাদের আছে বিশ্বসেরা ফ্যাকাল্টি যারা কিনা অ্যাক্টিভলি রিসার্চ ওয়ার্কে নিয়োজিত আছেন। সো তুমি যদি কানাডা ইউনিভার্সিটিতে ক্লাস করো 6 মাস, তাদের প্রফেসরের সাথে তোমার পরিচয় হবে। তাদের প্রফেসর তারা কি নিয়ে কাজ করছেন, রিসার্চ করছেন, সেগুলো নিয়ে তোমরা তাদের সাথে কথা বলতে পারবে। আর কথা বলতে পারলেই তাদের রিসার্চ ওয়ার্ক গুলো তোমরা জেনে যাবে। তো এই জিনিসগুলো তোমরা অ্যাড করবে যে এই জিনিসগুলো আমি এক্সপেক্ট করছি এই এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে। তারপর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে, তোমার পূর্বে যদি কোনো রিসার্চ ওয়ার্ক বা কোনো ছোট মিনি রিসার্চ ওয়ার্ক, আমি জানি ব্যাচেলারে তোমাদের এত বেশি এক্সটেন্সিভ আকারের রিসার্চ ওয়ার্ক হয় না, তো এনিওয়ে যাই হোক না কেন সেটাই তোমরা উল্লেখ করলে আর কি। তো সবকিছু মিলাই এই 1 পেজের একটা লেটার অফ ইন্টেন্ট লেখা হবে। এটা নিয়ে আমি একটা পরবর্তীতে আরেকটা সেশন করব, সমস্যা নেই। প্রয়োজন হলে স্যাম্পল আকারে আমি আমাদের যে গ্রুপটা আছে স্কলারশিপ স্কুল বিডি সেখানে দিয়ে দেব স্যাম্পল আকারে। ইমতিয়াজ আহমেদ তুহিন লিখেছেন, হ্যালো ভাইয়া, আমি বিবিএ এর স্টুডেন্ট কারেন্টলি। আমার প্রোফাইলটা স্কলারশিপের জন্য কেমন হওয়া চাই? বিবিএ এর স্টুডেন্ট কেমন হবে? ভালো সিজিপিএ থাকা উচিত, একটু বলবো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেহেতু বিজনেস ফিল্ড নিয়ে তুমি পড়ছো, বিজনেস ফিল্ডের মধ্যে মেইন হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর 10 জনের সাথে ভালো করে কমিউনিকেট করার অ্যাবিলিটি, সেই প্রুফ, এইগুলোই আর কি মোটামুটি। তারপরে হচ্ছে মিরাজ চৌধুরী লিখেছেন, তিনি বিএসসি কমপ্লিট করে ফেলেছেন, তিনি এখন এমএসসি করতে চাচ্ছেন, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আসলে আপনাকে কারেন্ট স্টুডেন্ট হতে হবে। আপনি যেহেতু অলরেডি বিএসসি কমপ্লিট করে ফেলেছেন, আপনি এখনো ভর্তি না হলে কোথাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনাকে ডকুমেন্ট হিসাবে লেটার অফ এনরোলমেন্ট বা আপনি যে একজন কারেন্ট স্টুডেন্ট সেটা আপনাকে দেওয়া লাগবে। সো সেটা যদি আপনি না দিতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অঙ্কিতা ইবনাথ, এমওইউ তে আসলে কি বিষয় উল্লেখ করতে হবে? এটা কি ডিন বা চেয়ারম্যান ছাড়া ডিপার্টমেন্ট হেড করতে পারবে না? এমএইউ তে কি কি উল্লেখ করতে হবে সেটা আসলে প্রতিষ্ঠান অর্থাৎ ভার্সিটির যে পলিসি, বা তাদের তো প্রতিটা ভার্সিটির নিজস্ব সংবিধান থাকে, কনস্টিটিউশন থাকে, পলিসি থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী এমওইউটা তৈরি করা হবে। বাট বেসিক একটা গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি এমইউ তে কি কি লেখা থাকে। এমইউ তে লেখা থাকবে হচ্ছে, তুমি যে এই যে বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক যে এই সমঝোতাটা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে আমার স্টুডেন্ট বা আমার ভার্সিটি স্টুডেন্ট তোমার ভার্সিটিতে যাবে, সেখানে গিয়ে একটা সেমিস্টার করবে, এই সেমিস্টার কোনো টিউশন ফি থাকবে না, এটাও স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, যে দুটো ভার্সিটির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কোনো টিউশন ফি দেওয়া লাগছে না। সেকেন্ডলি যেটা হচ্ছে, তুমি ওখানে কি করতে যাচ্ছ, তুমি কি রিসার্চ বা কি কোর্স ওয়ার্ক করতে যাচ্ছ সেগুলো উল্লেখ থাকবে, কোর্স ওয়ার্কের নেচার কি। তারপর হচ্ছে গিয়ে ওই ক্রেডিট আওয়ার গুলো কি অ্যাকসেপ্টেবল কিনা, রিকগনাইজ কিনা, সেগুলো লেখা থাকবে। তারপর তুমি যে সেমিস্টার করতে গেলে এই সেমিস্টার কি দেশের ইউনিভার্সিটিতে এসে কি আবার রিপিট করা লাগবে কিনা, বা এই ধরনের ডিটেল ডিটেল জিনিসগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানের মধ্যবর্তী যে চুক্তি বা এগ্রিমেন্ট সেখানে লেখা থাকবে। সো
এটা হচ্ছে খুবই ভাইটাল একটা ডকুমেন্ট। মোহাম্মদ শাকিল খান লিখেছেন, নতুন ভাবে এমইউ করতে অনেক সময় লাগতে পারে, যদি এমইউ করতে করতে অ্যাপ্লিকেশনের ডেডলাইন ক্রস করে ফেলে সেটা আর ফলপ্রসূ হবে না। হ্যাঁ, ডেফিনেটলি যদি মার্চ শেষ হয়ে যায় এমইউ করতে করতেই, তাহলে তো আর এটা ফলপ্রসূ হওয়ার প্রশ্নই ওঠে না। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে জুলফিকার রাওয়ানের প্রশ্নের আনসার দিয়েছি। ইশতিয়াক ওসমান লিখেছেন, ব্যাচেলারের লাস্ট সেমিস্টারের জন্য কার্যকর না। আসলে ব্যাচেলারের লাস্ট সেমিস্টার যদি আপনি এখন হয়ে থাকেন, আপনি চিন্তা করে দেখেন, মানে লাস্ট ডেট হচ্ছে মার্চ, আপনি অলরেডি লাস্ট সেমিস্টারে আছেন। এই স্কলারশিপটা আপনি পেলেও আপনাকে শুরু করতে হবে হচ্ছে সেপ্টেম্বরে যখন শুরু করবেন, আপনি ততদিনে অলরেডি গ্রাজুয়েশন বা আপনার দেশের ইউনিভার্সিটিতে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে, সো আপনি নো লঙ্গার এ কারেন্ট স্টুডেন্ট। সো আই থিঙ্ক আপনারা যারা লাস্ট সেমিস্টারে আছেন ব্যাচেলারে, তাদের জন্য এটা প্রযোজ্য নাও হতে পারে। তারপর আমি শিওর না, বিকজ হতেও পারে, এমনও হতে পারে হয়তো লাস্ট সেমিস্টারে কারেন্ট এনরোলমেন্ট দিয়েই অ্যাপ্লাই করা যাবে, যদিও কিনা শুরু করার সময়ে আপনি কারেন্ট স্টুডেন্ট নাও থাকতে পারেন। বাট আমার যতদূর ধারণা যে আপনি যদি লাস্ট সেমিস্টারে হন, আপনাকে শুরু করতে হবে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বর আসতে আসতে আপনি অলরেডি আপনার লাস্ট সেমিস্টার পার হয়ে গ্রাজুয়েশন করে ফেলবেন, সেক্ষেত্রে আপনি নো লঙ্গার এ কারেন্ট স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আপনার শর্তটা ভায়োলেশন হচ্ছে। স্কলারশিপের একটা শর্তই হচ্ছে কারেন্ট স্টুডেন্ট হতে হবে বাংলাদেশের কোনো একটা ভার্সিটিতে। আচ্ছা, জাইনাব খান রোজা লিখেছেন, I also wanted to know if any Bangladeshi student currently reading in China, can they apply? ও আচ্ছা, উনি জয়নাব লিখেছেন যে উনি বর্তমানে বা যদি এমন কোনো বাংলাদেশি স্টুডেন্ট থাকে যে কিনা বর্তমানে চায়নাতে পড়াশোনা করছে, সে বাংলাদেশি বা চাইনিজ কোন ইউনিভার্সিটিতে পড়ছে আন্ডারগ্র্যাড, সে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা এই প্রোগ্রামে? না, পারবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশি হলেও সে পড়ছে চায়নার কোনো একটা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়ছে না। শর্ত হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার মধ্যে বাংলাদেশের কোন একটা ভার্সিটিতে বাংলাদেশি নাগরিক হিসেবে পড়তে হবে। ঠিক আছে? সো বাংলাদেশি যত স্টুডেন্ট তোমরা দেশে বাইরে পড়াশোনা করছো আন্ডারগ্রেড, তারা অ্যাপ্লাই করতে পারবে না। আলরিয়াজ হাসান লিখেছেন, আমাদের ভার্সিটির ডিন স্যার আর আমাদের ভারপ্রাপ্ত ভিসি, আচ্ছা আচ্ছা, গুড গুড, তিনি রাজি হয়েছেন, কিন্তু ইমেল এবং আমাকে তার সহযোগীর সাথে কথা বলতে বলেছেন, কারণ স্যার অনেক ব্যস্ত থাকেন। এখন আমি কি ধরনের ড্রাফট রেডি করব? এটা একটা খুব ভালো লক্ষণ যে তিনি রাজি হয়েছেন এবং তিনি তোমাকে সাপোর্ট দিচ্ছেন। এক্ষেত্রে ড্রাফট তুমি রেডি করতে পারবে না। এমওইউর ভাষা ফর্মাল ভাষা, এটা প্রতিষ্ঠানের লয়ার, মানে প্রতিটা ইউনিভার্সিটির একটা লিগাল ডিপার্টমেন্ট থাকে। এমওইউ হচ্ছে অনেকটা লিগাল একটা ডকুমেন্ট। এটা তোমার পক্ষে এটা ড্রাফট রেডি করা সম্ভব না। এটা ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক চ্যানেল বরাবর আহ এই রিকোয়েস্টটা পাঠাতে হবে যে আমার ইউনিভার্সিটি, আমি এই ভার্সিটির অথরিটি তোমার ভার্সিটির সাথে আমার ভার্সিটির একটা এমওইউ করতে চাচ্ছি। তখন দুটো ভার্সিটির যে পলিসি মেকাররা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসিয়ালরা আছে, তারা এই ডকুমেন্টটা প্রিপেয়ার করবে। তোমার ড্রাফট এটা তুমি করতে পারবে না। ড্রাফটের ভাষা তুমি বুঝবেই না, এগুলো সম্পূর্ণ লিগ্যাল ব্যাপার স্যাপার এই মইটা। সো আমার মনে হয় তোমার উচিত হবে তোমার ভিসি স্যারের যে সহযোগী বা অ্যাসিস্ট্যান্টের কথা তুমি বললে, যে তার সাথে তাকে মানে তোমাকে কথা বলতে বলেছেন, তুমি তাকে জানাও যে যেহেতু এটা প্রতিষ্ঠান থেকে এই রিকোয়েস্টটা পাঠাতে হবে, এই ভিসি মানে তোমার যে ডিনের অ্যাসিস্ট্যান্ট, তাকে তুমি গিয়ে বলো যে একটা ইমেল করতে কানাডার কোনো একটা ইউনিভার্সিটিতে, অফিসিয়াল ইমেল ব্যবহার করে, জিমেল টিমেল থেকে করো না, এসব ফ্রি ইমেল তারা পড়েও পাত্তাও দিবে না। অফিসিয়াল ইমেল থেকে, ডিনের ইমেল থেকে যেন করে, এবং এটা যেন ডিন অফিসে যায় ওই কানাডার কোনো ইউনিভার্সিটিতে, দেন তারা এটাকে সিরিয়াসলি নেবে। ঠিক আছে?
তারপরে হচ্ছে শাফায়েত জামিল খান লিখেছেন, if my home university professor gives recommendation letter, will it be effective? Definitely effective. তোমার হোম ইউনিভার্সিটি সাপোর্ট ছাড়া, লেটার অফ সাপোর্ট ফ্রম হোম ইউনিভার্সিটি, এটা ছাড়া এই রিকমেন্ডেশন, এটাই হচ্ছে রিকমেন্ডেশন, এটা ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবো না। Rifa Nanziba Duti. If someone is studying in an international university in Bangladesh, since international universities have exchange policies, can you assume that MOUs are already issued between two universities? উনার বক্তব্য হচ্ছে, যদি বাংলাদেশি, মানে বাংলাদেশে তো কিছু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যেমন এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন ইন চিটাগাং, তারপর হচ্ছে আইইউটি। তো এই ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে যে এমওইউ অলরেডি করা থাকে, বাট আপনি অ্যাজিউম করতে পারবেন না। আপনি প্রশ্ন করেছেন যে আমি কি অ্যাজিউম করে নিব কিনা যে এমইউ আছে, না, আপনি অ্যাজিউম কিভাবে করবেন? আপনি তো জানেন না এক্স্যাক্টলি কোন ইউনিভার্সিটির সাথে আপনার ইউনিভার্সিটি এমইউ আছে। আপনি অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে কানাডার কোন ইউনিভার্সিটির সাথে এমইউ আছে কিনা। যদি থেকে থাকে, দেন ওই ইউনিভার্সিটিগুলোকে প্রাধান্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। ওসমান গনি মিয়াজি লিখেছেন, এক সেমিস্টার পরে কি অবশ্যই ফিরে আসতে হবে, নাকি নতুন করে স্কলারশিপ এক্সটেন্ড করা যাবে পরের সেমিস্টারের জন্য? না, এক সেমিস্টার শেষে আপনাকে ফেরত আসা লাগবে। আপনি এক্সটেন্ড করতে পারবেন না, স্কলারশিপটা এক্সটেনশনের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, তারপর হচ্ছে এন নাফিসা লিখেছেন, ইজ দেয়ার এনি প্রসেস অফ অ্যাপ্লিকেশন উইদাউট হ্যাভিং এমওইউ? এটা ব্যাচেলারের জন্য সম্ভব না এমইউ ছাড়া অ্যাপ্লিকেশন করা, বাট যারা মাস্টার্সে থিসিস বা রিসার্চ ওয়ার্ক করতে যাবেন এক সেমিস্টারের জন্য, তাদের জন্য এমইউটা প্রযোজ্য না। তাদের জন্য কি বেশি প্রয়োজন? তাদের জন্য হচ্ছে সুপারভাইজার বা কানাডার কোনো প্রফেসরকে ম্যানেজ করা, যে তিনি আপনাকে 6 মাসের জন্য সুপারভাইজ করতে রাজি আছেন, এবং লেটার হ্যাড প্যাডে তিনি এটা একদম স্পষ্ট করে ফর্মাল আকারে এটা লিখে দেবেন, এটা হচ্ছে সাপোর্ট ফ্রম দ্য কানাডিয়ান প্রফেসর। এটাই হচ্ছে গিয়ে অনেকটা এমওইর মতো কাজ করবে, শুধুমাত্র মাস্টার্স এর রিসার্চ ওয়ার্ক যারা করতে আসবেন তাদের জন্য। সো মাস্টার্স এর ক্ষেত্রে এই জিনিসটা একটু ফ্লেক্সিবল। তারপর হচ্ছে রহিমা বেগম লিখেছেন, হোয়াট উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল টু দ্য প্রফেসর ফর রিসার্চ রিগার্ডিং দিস স্কলারশিপ? আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে প্রফেসরকে নক করার সময় এই স্কলারশিপের ব্যাপারে কি সাবজেক্ট লাইন দেয়া যায় ইমেলে। সেক্ষেত্রে আপনি ইমেলে লিখতে পারেন যে প্রসপেক্টিভ এক্সচেঞ্জ রিসার্চ এক্সচেঞ্জ স্টুডেন্ট, সালের নাম উল্লেখ করে দেবেন 2021। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রসপেক্টিভ রিসার্চ এক্সচেঞ্জ স্টুডেন্ট 2021, এটা ইমেলের সাবজেক্ট হিসেবে আপনি দিতে পারেন। শাফাতুন নিসা শাফাত লিখেছেন, আমি 7ম সেমিস্টারে আছি, 8ম সেমিস্টারের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আমার 8ম সেমিস্টারটা হচ্ছে ইন্টার্নশিপ বেসড। আপনি অ্যাজ লং অ্যাজ আপনি একজন কারেন্ট স্টুডেন্ট, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সেটা এখন 8ম সেমিস্টারটা আপনার ইন্টার্ন বেসড হোক আর যাই বেসড হোক না কেন, আপনার যদি এডুক্যানাডা স্কলারশিপ শুরু করার সময় পর্যন্ত আপনি যদি কারেন্ট স্টুডেন্ট হয়ে থাকেন বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওসমান গনি মিয়াজি লিখেছেন, সেলফ ফাইন্যান্সে পড়তে পারবো? স্কলারশিপ তো স্কলারশিপ, এখানে সেলফ ফাইন্যান্সের কথা আসছে কেন আমি বুঝতে পারছি না। সেলফ ফাইন্যান্স আসলে স্কলারশিপের জন্য না, আপনি পড়তে পারবেন না সেলফ ফাইন্যান্স স্কলারশিপ নিয়ে। আপনি সেপারেটলি অ্যাপ্লাই করেন সেলফ ফাইন্যান্সে, বাট স্কলারশিপের জন্য এটা প্রযোজ্য না। মোহাম্মদ মাসুদ করিম কাদেরি, ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি অ্যাপ্লাই করতে পারবে? আমি একটু আগেও বলেছি, এই প্রশ্নটা আনসার দিয়েছি যে বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার মধ্যে যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এইটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান বা আপনার যে যে ডিন আছে, তারা কি আপনাকে সাপোর্ট করবে? তারা কি আপনাকে এই এমওইউ তৈরি করার জন্য, পেপার ওয়ার্কের জন্য কি আপনাকে সাপোর্ট করবে? যদি করে থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি না করে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। একা একা অ্যাপ্লাই করা যাবে না, নিজে নিজে অ্যাপ্লাই
করার প্রসেস না এটা। আচ্ছা, অঙ্কিতা ইবনাথ লিখেছেন, এমওইউ করা না থাকলে ভার্সিটি কিভাবে খুঁজে বের করব? কারণ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটে অনেক ভার্সিটি নাম দেয়া। এটা খুবই ভালো একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে ভার্সিটির কিছু শর্ট লিস্টেড করা আছে আমাদের স্কলারশিপ স্কুল বিডির ওয়েবসাইটে গিয়ে ওখানে হায়ার স্টাডিজ ব্লগে যান, ওখান থেকে দেখবেন একটা ব্লগ পোস্ট আছে যে কানাডার ভার্সিটির লিস্ট কিভাবে খুঁজে বের করবেন। ওখানে আমি শর্ট লিস্ট করে দিয়েছি যে কানাডার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো কয়টা, মিড র্যাঙ্ক কয়টা, লো টিয়ার ইউনিভার্সিটি বা শেষের দিকের র্যাঙ্ক গুলো কয়টা। আপনি দরকার পড়লে ওই ইউনিভার্সিটি গুলোই আপনি খুঁজে দেখেন। আমি ওই লিস্টটা অনেক ছোট করে বানিয়েছি, ডিএলআই এর লিস্ট অনেক বড়, তো আমি ওই লিস্টটা আমি যে ব্লগ পোস্টের কথা বললাম ওখানে আপনার অনেক ছোট করে লিস্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি ওইটা ইউজ করতে পারেন যদি আপনার কাছে ডিএলআই অনেক বড় মনে হয়। জয়নাব খান রোজা লিখেছেন যে এমওইউ কিভাবে করতে হবে? এমওইউটা করতে হবে হচ্ছে প্রসেসটা সম্পূর্ণ আমি বলেছি অলরেডি। আপনাকে আগে ডিনকে গিয়ে বলতে হবে যে তিনি যেন অফিসিয়ালি কানাডার কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন যে এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমরা একটা সমঝোতা স্মারক বা এগ্রিমেন্ট করতে চাচ্ছি। এটা সম্পূর্ণ অফিসিয়াল ভাবে কন্ট্যাক্ট করতে হবে আর কি। আপনাকে কন্ট্যাক্ট করলে হবে না যে আমি এমইউ করতে চাই, আমি পড়তে আসতে চাই কানাডা ইউনিভার্সিটিতে, সো আমি এমইউ করতে চাই না, এবার বললে হবে না। অফিসিয়াল ইমেল থেকে আপনার ভার্সিটির অফিসিয়াল অথরিটি, ডিন বা চেয়ারম্যান, তাদেরকে ইমেল করতে হবে। আপনি করলে হবে না তো। জাহালিয়া, আমি প্রথম বর্ষে সরকার ও রাজনীতি বিভাগে পড়াশোনা করছি। আমাদের সেমিস্টার সিস্টেম না ইয়ারলি সিস্টেম। আচ্ছা, ভালো কথা। আমাদের কি স্কলারশিপটি প্রযোজ্য? আর যদি দেয়া হয় তাহলে কিসের ভিত্তিতে দেয়া হবে, যেহেতু আমাদের কোনো এক্সাম হয়নি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, আপনাদের যেহেতু তোমাদের যেহেতু মানে ইয়ারলি সিস্টেম, সেক্ষেত্রে একটুখানি বলে রাখি, এই যে ইয়ারলি সিস্টেম তারপর সেমিস্টার সিস্টেমে যে ইনকম্প্যাটিবিলিটি বা এই দুটো কিভাবে এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে কিভাবে ইন্টিগ্রেশন করা হবে, এই জিনিসগুলো কিন্তু এমইউতে লেখা থাকবে। এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে না। তোমার ভার্সিটি যদি এমওইউ অ্যালাউ করে বা সাইন করে, ওখানে স্পষ্ট লেখা থাকবে এই জিনিসগুলো, যে আমরা যে স্টুডেন্টকে পাঠাচ্ছি সেটা একটা সেমিস্টার কি হিসেবে গণ্য হবে, বা সে ব্যাক করলে সেটা কি ক্রেডিট গুলো কি রিকগনাইজ হবে কিনা, সেক্ষেত্রে তোমার কোনো এক্সট্রা ক্রেডিট কি অ্যাড হবে কিনা, সেগুলো সমস্ত কিছু এমইউতে বিস্তারিত লেখা থাকবে। এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে যে তোমার ইয়ারলি সিস্টেম কিভাবে ট্রিট করা হবে, আর কানাডার সেমিস্টার সিস্টেম তোমার ভার্সিটিতে ইয়ারলি সিস্টেমে কিভাবে ট্রিট করা হবে। এগুলা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার যেটা ভাবতে হবে কি জানো, তোমার ভাবতে হবে হচ্ছে তোমার ডিন স্যারকে কিভাবে রাজি করানো যায় অফিসিয়ালি কন্ট্যাক্ট করার জন্য। এটা হচ্ছে গিয়ে মেইন কথা। আর বাদ বাকি ওটা যদি হয়ে যায়, বাদ বাকি এমনিতেই ফলো আপ হয়ে যাবে। স্বপ্না বেগম লিখেছেন ইজ এনি, আচ্ছা তিনি লিখেছেন জব হোল্ডাররা কি যারা কিনা অলরেডি এমএসসি করে ফেলেছেন এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? স্বপ্না বেগম, না পারবে না। এটা শুধু কারেন্ট স্টুডেন্ট, মাস্টার্স বা ব্যাচেলার পড়ছে এমন কেউ অ্যাপ্লাই করতে পারবে। যদিও বলা আছে যে পিএইচডিরও অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশে যারা পিএইচডি করছে, বাট বাংলাদেশে যারা পিএইচডি করছে তাদেরকে কোনো কানাডার ইউনিভার্সিটি প্রফেসর আমার মনে হয় না যে সুপারভাইজ করতে রাজি হবে। সো আমি তাদেরকে বাদ দিয়ে বলছি শুধু মাস্টার্স এবং ব্যাচেলর। তারপর হচ্ছে মোহাম্মদ মাসুদ কারিম কাদেরি লিখেছেন যে ভাই আমি প্রথম বর্ষে ইংরেজি বিভাগে অধ্যয়নরত, আমি কি আবেদন করার যোগ্য? আর যদি করতে পারি তাহলে কি কি করতে হবে? মাসুম কারিম কাদেরি, আপনি হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। আপনি যেহেতু বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ছেন, আর সো আপনি প্রথম বর্ষে হলেও আপনি আবেদন করতে পারবেন। আর আপনাকে কি কি করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আর্টিকেল আমার অলরেডি প্রথম আলো পেপারে ছাপানো হয়েছে, সেটা আপনি পড়ে দেখতে পারেন। আমার টাইমলাইন ঘাটলেই পেয়ে যাবেন, ওখানে বিস্তারিত বলেছি। আর যদি পড়তে ইচ্ছা না হয় তাহলে এই লাইভ ভিডিওটা আপনি শুরুর দিক থেকে দেখেন। ঠিক আছে, আপনি মনে হয় শুরুর দিক থেকে দেখেননি, তাই হয়তো বা জিজ্ঞেস করছেন এই প্রশ্নটা। আমি এই লাইভের প্রতিটা প্রশ্নের এই কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছি, আপনি দেখলে বুঝতে পারবেন।
শাফাতুন নিসা শাফাত লিখেছেন, অষ্টম সেমিস্টারটা যেহেতু ইন্টার্নশিপ, সেক্ষেত্রে কানাডায় কি ইন্টার্নশিপ করতে পারবো, নাকি সেটা কোর্স ওয়ার্ক হিসাবে গণ্য হবে? আপনি কানাডায় ইন্টার্নশিপ করতে পারবেন না। ইন্টার্নশিপ মানে হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিটের মধ্যে চলে যায়। আপনাকে তার স্টাডি পারমিট দেবে, স্টাডি পারমিটে আপনাকে ওয়ার্ক পারমিট দেবে না। আপনাকে এসে এখানে এক্সচেঞ্জ সেমিস্টারে কোর্স ওয়ার্ক করতে হবে। তারপর লিখেছেন হচ্ছে মোহাম্মদ শাকিল খান, ভাইয়া এমইউ করার ক্ষেত্রে কি ডিন স্যারের ইমেল থেকে যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেই ইউনিভার্সিটির ডিনকে ইমেল করতে হবে, নাকি রেজিস্ট্রার বা অ্যাডমিশন অফিসকে করতে হবে? আচ্ছা, একটাতে করলেই হলো। তুমি ইভেন তুমি যদি অ্যাডমিশন অফিসেও যদি ইমেলটা সেন্ড করো বা তোমার টিম যদি সেন্ড করে, তারা ফরওয়ার্ড করে দেবে যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আর কি। মেইন যে জিনিসটা এখানে আমি বলবো সেটা হচ্ছে তোমার ডিন তিনি যেন অফিসিয়াল ইমেল ইউজ করে ইমেলটা করেন, জিমেল থেকে যেন না করেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন। তারপর হচ্ছে অনামিকা রিমঝিম, কানাডাতেও রেজাল্ট সিস্টেম কি সিজিপিএ মানে বাংলাদেশের মতো? হ্যাঁ, কানাডাতেও সিজিপিএ। আর এটা হচ্ছে কানাডাতে অ্যাকচুয়ালি মূলত গ্রেডিং সিস্টেমটা পার্সেন্টেজ আকারে দেয়া হয়, লেটার গ্রেড আকারে দেয়া হয়। আর সিজিপিএটা আসলে এটা ভ্যারি করে, বাট এখানে মূলত বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে লেটার গ্রেড এবং পার্সেন্টেজ আকারে দেয়া হয়, কত পার্সেন্ট এবং তার মধ্যে লেটার গ্রেড গুলো দেয়া হয়। তারপর হচ্ছে আহমেদ তাহমিদ, also ভাইয়া my faculty has encouraged me to apply for the scholarship, so should I request my dean for the MOU at first? হ্যাঁ আহমেদ তাহমিদ, আপনাকে প্রথমে আপনার ডিনকে রাজি করাতে হবে স্কলারশিপের এমওইউ এর ব্যাপারে। তো অলরেডি প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনাদের প্রশ্ন প্রায় সবই আনসার দিয়েছি। যদি কারো বাকি থেকে থাকে জানাতে পারেন। জাইনাব খান রোজা লিখেছেন, I'm reading in LLB what course they provide for this program. LLB তে যারা পড়ছো তোমরা, এই ক্ষেত্রে কানাডার এলএলবি প্রোগ্রামগুলোতে এক্সচেঞ্জ সাপোর্ট করে কিনা এটা আমি সঠিক বলতে পারি না। এটা খুবই প্রফেশনাল একটা ডিগ্রি। এটার জন্য বেস্ট হয় তুমি যে ভার্সিটিতে পড়তে আসছে তো তাদেরকে ইমেল করো যে তারা কি এলএলবি প্রোগ্রাম এক্সচেঞ্জ সাপোর্ট করে কিনা। যদিও এটা কানাডাতে কোনো সাবজেক্ট স্পেসিফাই করে দেয়া নাই যে এই ইউনিভার্সিটির এই সাবজেক্ট গুলো অ্যাপ্লাই করতে পারবে না, ওখানে একদম জেনারেলাইজ করে দেয়া আছে যে সকল সাবজেক্টই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হিসাবে ধরে নিলে তো এমবিবিএস ডিগ্রি মানে এমবিবিএস যারা পড়ছে তারাও তো অ্যাপ্লাই করতে পারে, মানে থিওরিটিক্যালি আমি চিন্তা করছি, কিন্তু এটা তো আসলে না। সো এলএলবি ব্যাপারটা কি সেটা তোমরা একটু ইমেল করে জেনে নাও। আচ্ছা, তারপরে হচ্ছে তাওহিদ তৌহিদারা তৌহিদারা শারমিন, সরি। আসসালামু আলাইকুম, আমি একটি বেসরকারি ইউনিভার্সিটি পড়াশোনা করছি ল নিয়ে। আমি চাচ্ছি এক্সচেঞ্জ স্কলারশিপটি নিতে, সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে কি বলবো, কিভাবে বলবো, একটু সাহায্য করবেন। এটা নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম, কি বলবেন কিভাবে বলবেন, তাই না? আপনি এই লাইভ ভিডিওটা শুরু থেকে আবার দেখুন, টেনে দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন কি বলবেন আর কিভাবে বলবেন। ইমতিয়াজ আহমেদ, হোয়াট ইজ ডিএফএটিডি? ডিএফএটিডি হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার একটা ডিপার্টমেন্ট, একটা সরকারি সংস্থা, ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে জাকিয়া হোসেন মুন, অনার্সের শেষ সেমিস্টার এক্সচেঞ্জ করতে গেলে থিসিসের জন্য কি সুপারভাইজ ম্যানেজ করতে হবে? অনার্সের শেষ সেমিস্টার বলতে হচ্ছে থিসিসের জন্য। অনার্সে তোমরা যারা আছো তাদের তারা যদি তোমরা থিসিস করতে চাও কোর্স ওয়ার্কের সাথে সাথে, তোমরা যদি চাও যে কোনো কানাডা সুপারভাইজারের সাথে তোমাদের যে থিসিস আছে সেটাও করতে যদি চাও, দুটো কাজ, একটা হলো কোর্স ওয়ার্ক ভার্সিটিতে
আরেকটি হলো কোনো ক্যানাডিয়ান প্রফেসরের আন্ডারে তোমাদের যে থিসিসটা আছে সেটাও সম্পূর্ণ করতে চাও, সেক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি তোমাদেরকে কানাডা সুপারভাইজারকে ম্যানেজ করতে হবে। তোমাদের জন্য ডাবল খাটুনি, সেটা হচ্ছে একটা এমওইউ করা আর একটা হচ্ছে কানাডা সুপারভাইজারকে ম্যানেজ করা। আচ্ছা, যারা কিনা আর কি রিসার্চ করতে চাও, ব্যাচেলারদের কথা বলছি আর কি। অনামিকা রিনঝিম, আমি আইপি ইঞ্জিনিয়ারিং পড়ছি আর্মি ইউনিভার্সিটিতে। কানাডা সেমিস্টার এক্সচেঞ্জ করলে সেখানে কি কোর্সের সাথে ল্যাব গুলো করানো হবে যদি আমি সেম সাবজেক্ট পাই? কোর্স ওয়ার্কের সাথে ল্যাব সাধারণত এখানে করানো হয়। তো সেক্ষেত্রে যদি তুমি এনরোল করো, ডেফিনেটলি তোমাকে কানাডার যে ভার্সিটি গুলো সিস্টেম, সেমিস্টার সিস্টেম, সেখানে এনরোলমেন্ট করতে হবে। সো ল্যাব কাজ বা ল্যাব ওয়ার্ক গুলো এগুলো তোমরা পেয়ে যাবে অটোমেটিকলি এনরোলমেন্ট করলে। তারপর হচ্ছে জুবাইদা জেরিন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান কি এমওইউ কন্ট্রাক্ট করতে পারবে যদি ডিনের সাথে কন্ট্রাক্ট করা পসিবল না হয়? এটা খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়েশ্চেন, আমি এটা আনসার দিতে পারছি না। তার কারণ হচ্ছে এটা শুধু ভার্সিটি অথরিটি বলতে পারবে। এখন তোমাদের ভার্সিটির ডিন যদি বলে যে আচ্ছা আমি ব্যস্ত আছি, আমি এই দায়িত্বটা আমার ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে আমি দিলাম, সো অনুমতি সাপেক্ষে এটা প্রশ্নের আনসার হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে, রাইট? মোহাম্মদ মাসুদ কারিম কাদেরি লিখেছেন, তিনি অলরেডি ইংরেজি বিভাগে পড়ছেন, ইংরেজি নিয়ে পড়ছেন। তিনি কি এক্সচেঞ্জ প্রোগ্রাম করার ক্ষেত্রে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আমি একটু আগে বলেছি যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করেছে ভার্সিটির উপর। সাধারণত দেখা গেছে যে কানাডা ইউনিভার্সিটি গুলো আইএলটিএস ছাড়া এক্সচেঞ্জ প্রোগ্রাম বা অ্যাডমিশন এগুলো নেয় না, সেক্ষেত্রে আমি আনসার দেব হচ্ছে না। আহমেদ তাহমিদ লিখেছেন যে মাই কিউমুলেটিভ সিজিপিএ 3.8 plus. Should I apply for UBC or should I consider a mid-tier institute to get in easily? 3.8 যেহেতু ইবিসি তে you can apply. তারপরে হচ্ছে মালিহা আঞ্জুম লিখেছে, স্যার যদি কারোর রেজাল্ট অনেক বাজে হয়, অকৃতকার্য হয় ওই সেমিস্টারে কোনো সাবজেক্টে, তাও কি সেমিস্টারের সময়সীমা শেষে কানাডা থেকে চলে আসতে হবে? সেক্ষেত্রে বাংলাদেশে ফিরে পরের সেমিস্টার কিভাবে কন্টিনিউ করবে? যদি তোমার কোনো সেমিস্টার অকৃতকার্য হয় কানাডাতে, ডেফিনেটলি তোমাকে স্কলারশিপের পিরিয়ড শেষে চলে আসতেই হবে, সেটা অকৃতকার্য হোক আর সাকসেসফুল হোক। তোমার ভিসার মেয়াদ থাকবে এক্সচেঞ্জ প্রোগ্রামের মেয়াদের সমান, ঠিক আছে? আর তোমার পরের প্রশ্নটা হচ্ছে কানাডা থেকে বাংলাদেশে ফিরে বাংলাদেশের সেমিস্টার কিভাবে কন্টিনিউ করবে? এটার আনসার আমি অলরেডি দিয়ে দিয়েছি লাইভ সেশনে, অন্য একটা মানে এই লাইভ সেশনের একটা প্রশ্নে। দরকার পড়লে এই লাইভটা শুরু থেকে দেখো, আমি আর রিপিট করতে চাচ্ছি না, এটার আনসার আমি দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। তারপর হচ্ছে সাফায়েত জামিল খান লিখেছেন, আমি 4th সেমিস্টারে কিন্তু আমার সিজিপি হচ্ছে ও আচ্ছা, আমি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট থার্ড সেমিস্টারে গিয়ে পাবো 3 মাস পরে। আমি কি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, পারবেন না কেন? আপনি তো অলরেডি কারেন্ট স্টুডেন্ট না, আপনি তো একজন বর্তমান স্টুডেন্ট। একজন কারেন্ট স্টুডেন্ট যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। রেজাল্ট কবে পাবলিশ হলো কি হলো সেটা ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ ইউ আর এ কারেন্ট স্টুডেন্ট। তো ঠিক আছে, অলরেডি 1 ঘন্টা পূর্ণ হয়ে গেছে, আর কোনো প্রশ্ন তেমন একটা দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমি প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি এইটু কানাডা এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে। তো আমি আবারও বলবো, এটার মেইন ভিত্তিটা হচ্ছে এমওইউ। তোমরা যারা ব্যাচেলর আছো নিজ নিজ ইউনিভার্সিটির ডিন বা কর্তৃপক্ষকে গিয়ে বলো অফিসিয়ালি যোগাযোগ করতে, তারা যদি সাপোর্ট না করে দেন তোমরা এটা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে না। তো ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের স্কলারশিপ স্কুল বিডি যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেখানে প্রশ্ন করতে পারো তোমরা। আর পরবর্তীতে যদি আরো কোনো সেশন আয়োজন করার প্রয়োজন পড়ে
তো আয়োজন করা হবে। আর এইটা যেহেতু এই বছর থেকে প্রথম শুরু হচ্ছে, তাই এই বছরে রান হয়ে গেলে একবার আমরা তাহলে ফরম্যাটটা জানতে পারছি। বা এই বছরে যারা আসতে পারে বা যারা আসবে, হ্যাঁ, ফরচুনেটলি যারা আসবে, তারা একবার চলে আসলে এই পুরো ফরম্যাটটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। আর আমাদের স্কলারশিপ স্কুল বিডি গ্রুপে যদি জয়েন না করে থাকো, তো জয়েন করে ফেলো এখনো। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।